সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় সবুজ সার তৈরি ও প্রয়োগ পদ্ধতি। প্রথমেই জেনে নেওয়া যাক যে সবুজ সার কি। সবুজ সার মূলত এক ধরনের জৈব সার। বিভিন্ন ধরনের গাছপালা কোনো জমিতে জন্মিয়ে সেটা মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। এটা মাটির সাথে মিশে পচে জৈব পদার্থ উৎপাদন করে। যেহেতু এটি কোনো গাছ সবুজ অবস্থায় মাটিতে পচে জৈব সার উৎপাদন করে, এই জন্য এটাকে সবুজ সার বলা হয়। সাধারণত জমিতে কোনো শস্য বপন করে তা সবুজ অবস্থায় আবার সে জমিতে মিশিয়ে দিয়ে যে সার তৈরি করা হয় উহাকে সবুজ সার বলে। সবুজ সার উৎপাদন করলে বেশ কিছু উপকার পাওয়া যায়। সেই উপকারগুলো হলো, এক নম্বরে মাটিতে জৈব পদার্থ যোগ হয়, মানে জৈব পদার্থের পরিমাণ বাড়ে। এই সবুজ সার মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়িয়ে দেয়। আমরা জানি যে জৈব পদার্থ হলো বিভিন্ন ধরনের আবর্জনা পচে যে সার তৈরি হয়, যেমন গোবর সার, কম্পোস্ট সার, এগুলো জৈব সার। তো জৈব পদার্থ যদি মাটিতে যোগ হয় বা পরিমাণ বাড়ে, তাহলে কি হয়? মাটির স্বাস্থ্য ভালো হয়, মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ে, মাটিতে পুষ্টি উপাদানের পরিমাণ বাড়ে, তারপরে মাটিতে বায়ু চলাচল বাড়ে, বিভিন্ন ধরনের অণুজীবের কার্যাবলী বাড়ে, এইগুলো আর কি। আসলে মাটিতে আদর্শ মাটিতে 5% জৈব পদার্থ থাকা দরকার, কিন্তু আমাদের দেশের বেশিরভাগ জমিতেই দেখা গেছে যে 1.5% বা 1.5%-এর বেশি নাই। এই জন্যই আমরা সবুজ সার উৎপাদন করব। মাটিতে নাইট্রোজেন যোগ হয়। নাইট্রোজেন হলো একটা পুষ্টি উপাদান, গাছের খুব বেশি পরিমাণে প্রয়োজন হয়। যে জন্য আমরা যদি নাইট্রোজেনের অভাব হয়, তাহলে আমরা সাধারণত সেই জমিতে ইউরিয়া সার প্রয়োগ করে থাকি। তাহলে ইউরিয়া সারের বিকল্প হিসাবে আমরা সবুজ সার উৎপাদন করতে পারি। এরপরে আছে জমিতে জৈবিক প্রক্রিয়া ত্বরান্বিত হয়। মাটিতে বিভিন্ন ধরনের অণুজীব, ব্যাকটেরিয়া বা উপকারী কিছু ছত্রাক থাকে, যারা ফসলের উপকার করে থাকে। সেই ব্যাকটেরিয়াগুলো দ্রুত বৃদ্ধি হয় এবং বংশ বিস্তার করে থাকে, যা জমির উর্বরতা বাড়ায়। মাটির উর্বরতা বৃদ্ধি করে। বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে, যে কারণে মাটির সেই পুষ্টি উপাদানগুলো নিতে পারে, এই জন্য মাটির উর্বরতা বৃদ্ধি হয়। তারপরে ফসলের খাদ্য উপাদান সংরক্ষণ করে। অনেক সময় বৃষ্টির পানিতে খাদ্য উপাদানগুলো মানে মাটি থেকে ধুয়ে চলে যায়, কিন্তু সবুজ সার করলে এটা সহজে ধুয়ে যায় না, এটা সংরক্ষিত থাকে। এইগুলো হলো উপকারিতা। এখন সবুজ সার হিসাবে আমরা কোন কোন ফসল বা উদ্ভিদ চাষ করব? সাধারণত সিম জাতীয় উদ্ভিদ, যেমন ধইঞ্চা, অর্থাৎ যে সকল উদ্ভিদের পাতা দেখতে, ফল দেখতে সিমের মতো। তবে আমাদের দেশে বা বেশিরভাগ জমিতেই ধইঞ্চা এক ধরনের পাট, এই যে প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি, পাটের মতো লম্বা হয় এবং তেঁতুলির মতো পাতা হয়। এইটাই আসলে বেশি ব্যবহার করা হয়, চাষ করা হয়। এছাড়াও শন পাট, এই ডান পাশের এইটা। তাছাড়া আছে মটরশুঁটি, এই যে এইটা, খেসারি, মাসকলাই, মুগ, এগুলো সবুজ সার হিসেবে চাষ করা যায়। এখন এই সকল গাছগুলো কিভাবে সবুজ সারে পরিণত হয়? গাছ জমিতে জন্মাবার পর যখন তাতে ফুল ধরা শুরু হয়, তখন এটা চাষ দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। বৃষ্টির পানিতে কিংবা মাটিতে যে পরিমাণ রস থাকে তাতে তা আস্তে আস্তে পচতে থাকে। পরবর্তী সময়ে কয়েকবার চাষ ও মই দিয়ে মাটি উলটপালট করে দিলে গাছের বাকি অংশ আরো ভালোভাবে মাটির নিচে পড়ে এবং পচে মাটির সাথে মিশে মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং মাটির বুনট উন্নত করে। বুনট মানে আমি এর আগে একটা ভিডিওতে বলেছি যে বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি চেনার উপায়। সেখানে আমরা জানি যে দোআঁশ মাটি হলো সবচেয়ে উপযোগী মাটি। যে কোনো ফসল দোআঁশ মাটিতে ফলানো যায়, কিন্তু বেলে মাটিতে সব ফসল ফলানো যায় না, আবার এঁটেল মাটিতেও সব ফসল ফলানো যায় না। তো আমরা যদি বেলে মাটিকে দোআঁশ মাটিতে আনতে চাই বা আবার এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে আনতে চাই, তাহলে আমরা এই সবুজ সার সেখানে চাষ করতে পারি। তাহলে ধীরে ধীরে এটা দোআঁশ মাটিতে রূপান্তরিত হবে। এখন সবুজ সার হিসাবে ধনচা চাষ পদ্ধতি। ধনচা আমরা কিভাবে সবুজ সার হিসাবে চাষ করব? তা চাষ করতে হলে আমাদের প্রথমে যে কাজটি করতে হয়, জমিতে একটা চাষ দিতে হয় বীজ বপনের জন্য। তো যে কোনো জমিতে 2 থেকে 3টি চাষ দিতে হবে, বেশি গভীর চাষের প্রয়োজন নয়, অল্প চাষ। তারপরে মাটির সাথে শতক প্রতি 70 গ্রাম ফসফেট বা টিএসপি এবং 50 গ্রাম পটাশ সার দিয়ে ভালো করে মিশিয়ে দিব। এরপরে বীজ বপন করতে হবে। শতক প্রতি 200 গ্রাম ধনচার বীজ বপন করতে হবে। বপন করে মই দিয়ে মাটিকে ঢেকে দিতে হবে বীজটা। এরপরে আছে আহ বীজ বপনের সময়। কখন এই বীজ বপন করব? আমরা সাধারণত
সারা বছরই ধইঞ্চা চাষ করতে পারি, তবে এপ্রিল মে মাসে করা খুবই ভালো উত্তম সময়। তার কারণ হলো এপ্রিল মে মাসে যদি আমরা ধইঞ্চা চাষ করি তাহলে এটা যখন মাটিতে মিশিয়ে দেবো, মিশিয়ে দেওয়ার পরপরই আমরা সেখানে আমন ধান চাষ করতে পারবো। ফলে আর আমন ধান চাষের জন্য আলাদাভাবে জমি তৈরি করার প্রয়োজন হবে না। এই মিশিয়ে দিয়ে যে জমি তৈরি করা হয় এটাতেই আমরা আমন ধানের চারা লাগাইতে পারবো। এরপরে আছে পরিচর্যা। আসলে তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। অন্য অন্যান্য অনেক ফসলে যেমন পরিচর্যার দরকার হয়, এখানে তেমন পরিচর্যার প্রয়োজন নাই। শুধুমাত্র গরু ছাগল থেকে রক্ষা করতে হবে যেন এগুলো খেয়ে না ফেলে। গাছগুলো মাটির সাথে মিশিয়ে দেয়া, তারপরে আহ যখন 2.5 মাস পরে গাছে ফুল আসা শুরু হবে, তখন এ সময় লাঙল দিয়ে চাষ দিয়ে গাছগুলো মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আর যদি গাছ বেশি বড় হয়ে যায় তাহলে গাছগুলো একটু কেটে আহ, তারপরে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় চাষ দিয়ে। মিশিয়ে দেওয়ার পরে সার তৈরি হবে কি হবে, গাছগুলো খুব তাড়াতাড়ি মাটির সাথে মিশে পচে জৈব পদার্থ উৎপাদন করবে। জৈব পদার্থ মাটিতে পুষ্টি উপাদান সরবরাহ করবে এবং মাটির গঠন উন্নত করে মাটিকে আহ, উর্বর করবে। ধান চাষ করলে ধনচা মাটিতে মেশানোর 3 থেকে 4 দিনের মধ্যেই ধানের চারা লাগাইতে হবে। আমরা বলেছি যে এপ্রিল মে মাসে যদি আমরা ধনচা চাষ করি, এটা মাটির সাথে মিশিয়ে দেওয়ার 3 থেকে 4 দিন পরেই আমরা ধানের চারা সেখানে লাগাবো। জমিতে সবুজ সার তৈরি করলে যে পরিমাণ নাইট্রোজেন সরবরাহ করে, এই সবুজ সার থেকে মাটি যে পরিমাণ নাইট্রোজেন পাবে তা শতক প্রতি 1 কেজি ইউরিয়া সারের সমান। অর্থাৎ কোনো জমিতে 1 কেজি মানে আহ, ইউরিয়া ব্যবহার করলে যে লাভটা আমরা পাবো, সবুজ সার করলে আমরা সেই লাভটা পাবো। অর্থাৎ ইউরিয়ার বিকল্প হিসাবে আমরা সবুজ সার করতে পারবো। সাধারণত 3 থেকে 4 বছর পর পর কোনো জমিতে একবার করে এই সবুজ সার তৈরি করা উচিত। তাহলে জমির স্বাস্থ্য ভালো থাকে এবং ফসল ভালো হবে। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।